গাজা ইসরায়েলি বাহিনীর নগ্ন হামলা, যুদ্ধবিরতির পর দখলদারদের আগ্রাসনে নিহত বেড়ে 236। পশ্চিম তীরেও চলছে অভিযান, আটক করা হচ্ছে শিশুদেরও। ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করবে ইরান। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও অভ্যন্তরীণ হস্তক্ষেপ বন্ধের শর্ত খামেনির। যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কিয়েভ। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার। গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করল চীন। প্রতিশ্রুতি ভঙ্গ করেনি বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান। শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা। একদিনে নিহত হয়েছে অন্তত 3 জন। এ নিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান, আটক করা হচ্ছে শিশুদের। জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে কিংবা হয়েছে আরো খারাপ। উত্তর গাজার কিছু এলাকা এখনো সাহায্য থেকে বিচ্ছিন্ন। এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা। এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন। গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে। ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা। এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে। এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও। অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে। বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দী করা হচ্ছে শিশুদের। ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলা হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের শর্ত দিয়েছেন তিনি। এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈরতা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং দীর্ঘদিনে টানাপোড়েনের ফল বলে জানিয়েছে আইআরজিসি। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত কেবল রাজনৈতিক নয়, বরং স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা কেবল তখনই সম্ভব যদি তারা ইসরায়েলকে সমর্থন বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। 1979 সালে তেহরানে যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের বার্ষিকীতে দেয়া বক্তৃতায় তিনি এই বার্তা দেন। একই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং দীর্ঘদিনের টানাপোড়েনের ফল। তাদের দাবি, দূতাবাস দখলের সময় পাওয়া নথি থেকে প্রমাণিত হয় এটি কোনো কূটনৈতিক স্থাপনা নয়, বরং সিআইএর গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরও বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। বিবৃতিতে বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে ইরানের জাতীয় মর্যাদা ও রাজনৈতিক স্বাধীনতার মোড় পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয়। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, 2 বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনে গণহত্যা প্রমাণ করছে এটি কেবল হুমকি নয়, একটি আঞ্চলিক সংঘাত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয় জাতিসংঘের কারণে ইসরায়েল এখনো মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। রাশিয়ার টানা হামলার মধ্যে ইউক্রেনকে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিল যুক্তরাষ্ট্র। পোক্রোভস্ক ও ডোব্রোপিলিয়ার রুশ সামরিক চাপের মুখে জোরদার অবস্থানে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের নতুন উদ্যোগ শুরু হচ্ছে ইউরোপে। যুদ্ধবিরতির আলোচনা হবে কি হবে না এমন শঙ্কার মধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 12টি ক্ষেপণাস্ত্র ও 138টি স্ট্রাইক ও ডেকয় ড্রোন দিয়ে ইউক্রেনের সুমি ও মাইকোলাইভ অঞ্চলে আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। এতে সুমি অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কিয়েভের দাবি, রাশিয়ার হামলার মাধ্যমে ইউক্রেনের শক্তি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করা হচ্ছে। এতে জ্বালানি সরবরাহ ও নতুন ড্রোন উৎপাদন ব্যাহত হচ্ছে।
এরই মধ্যে জেলেনস্কি সোশ্যাল মিডিয়া জানান ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নতুন প্যাট্রিয়ট সিস্টেম এবং তা মোতায়েনও করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন দেশের প্রতিটি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে তাদের আরও প্রতিরক্ষা ব্যবস্থা দরকার, কারণ এই সিস্টেমগুলো রুশ ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকর। এদিকে বার্লিন ও কোপেনহেগেনে ইউক্রেনীয় অস্ত্র রপ্তানি ও যৌথ উৎপাদনের অফিস খোলা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। জানান নৌ ড্রোন ও আর্টিলারি সিস্টেম রপ্তানির লক্ষ্যে এবং দেশীয় উৎপাদন ও বাজেট পূরণে সহায়তা করতেই এই উদ্যোগ নিচ্ছে কিয়েভ। তিনি আরও জানান নৌ ড্রোনের সংখ্যা ব্যবহারের চেয়ে দ্বিগুণ উৎপাদন হচ্ছে ইউক্রেনের। গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বেইজিং জানিয়েছে তারা দীর্ঘদিনের পরমাণু পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। রোববার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও পাকিস্তান সবাই গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। এর পরদিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন চীন তার পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলছে এবং কখনো তা লঙ্ঘন করেনি। মাওনিং এর দাবি শান্তিপূর্ণ উন্নয়ন ও আত্মরক্ষামূলক কৌশলে বেইজিং এর পরমাণু নীতির মূল ভিত্তি। সুদানের আল ফাশির শহরে আর কোনো নিরাপদ স্থান নেই। আরএসএফ দখলের পর হাজার হাজার মানুষ পালিয়ে আল ডাব্বা ও তাওবিলায় পৌঁছেছে। সাহায্য সংস্থাগুলো জরুরি ত্রাণ বিতরণ এবং আশ্রয় শিবির প্রস্তুত করছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের প্রেসিডেন্ট পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছেন। দারফুরে আল ফাশির শহরটি সাম্প্রতিক 2 বছরের সশস্ত্র সংঘর্ষে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহর দখল করে দেশের প্রায় 1/4 উপর কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানাচ্ছে শহরের পতনের সময় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন আরএসএফ যোদ্ধারা নারী ও শিশুদের থেকে পুরুষদেরকে আলাদা করে গুলি চালাচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাহিনীটি। আল ডাব্বা ও তাওইলা সহ অন্যান্য শহরে ইতোমধ্যেই অগণিত মানুষ পৌঁছেছে। শীঘ্রই আল ডাব্বায় আরও প্রায় 2500 মানুষ পৌঁছানোর কথা। রেড ক্রসের প্রধান মির্জানা স্পোলজারিক জানিয়েছেন যারা পালাতে পারছে না তারা খাবার, পানি এবং চিকিৎসা সেবার অভাবে ভুগছে। তিনি সতর্ক করেছেন মরুভূমির পথে পালালে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যেতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রেড ক্রস জানিয়েছে ত্রাণকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। উত্তর কর্দাফানের বারায় আরএসএফ এর অভিযানের সময় 5 রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট কর্মী নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি রেড ক্রসের স্বেচ্ছাসেবকদের উপর লাঠি দিয়ে আঘাত করছেন। নিহতদের মধ্যে 3 জন ওই ভিডিওতে ছিলেন। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে আল ফাশিরে ঘটনাগুলো ইতিহাসের পুনরাবৃত্তি মনে হচ্ছে। 2000-এর দশকে দারফুরে দমন অভিযানের সময় উল্লেখযোগ্য নৃশংসতা হয়েছিল। আরএসএফ এর মূল ভিত্তি ছিল সেই সময়ের জানজাওয়েত মিলিশিয়া। পুনরায় দারফুরে সহিংসতা ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে দেশটির কাছাকাছি পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত ঘাঁটির সংস্কার করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এই সংস্কার কাজ ধরা পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে নির্মাণ কার্যক্রম গত 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ করে গত 17 সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায় ঘাঁটির রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং পুনর্নির্মাণের কার্যক্রম চলছে। অন্যদিকে পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রুয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে।